So, hello my dear friends, welcome back to my channel. আজকে আমরা ক্লাস করব ডাবল এমসিকিউ নিয়ে। এই যে এমসিকিউগুলোতে দুইটা কোশ্চেনের অ্যান্সার একসাথে থাকে, যেমন এখানে আছে, দেখাই আপনাদের। এখানে দুইটা এমসিকিউ কোশ্চেন আছে। দুইটা কোশ্চেন এমসিকিউ কোশ্চেন থাকার পরেও দুইটা কোশ্চেনের মার্ক কিন্তু 4। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর এই এমসিকিউগুলোর সাথে কিন্তু সাধারণ নর্মাল এমসিকিউগুলোর অনেকটা ডিফারেন্স আছে, যেটা সবাই বুঝতে পারে না যে এই ডিফারেন্সটা কী। সেটা হলো, এই এমসিকিউগুলোতে যদি আগে দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে সেকশন ডি এমনটা যদি দেওয়া থাকে, তার মানে এটা এই সেকশনের ভিতর পাওয়া যাবে। কিন্তু যেমন এই কোশ্চেনটা, এখানে কিন্তু কোনো সেকশন কোনো কিছু উল্লেখ করা নেই, তার মানে এটার কোশ্চেন পেতে হলে আমাদেরকে পুরো প্যাসেজটা পড়তে হবে। পুরো প্যাসেজটা না, এখানে যেহেতু একটাতেই উল্লেখ আছে, তার মানে এর পরেরগুলো পড়তে হবে। কিন্তু যদি উল্লেখ না থাকতো, একটা যদি থাকতো, তাহলে কি করতে হতো, আমাদের পুরো প্যাসেজটা পড়া লাগতো। এই এমসিকিউগুলোর ভিতরে এটাই পার্থক্য যে এইগুলোতে আমাদের যে মনোভাব সেটা জানা হয়, যে পুরো প্যাসেজটা পড়ার পরে আমরা কি বুঝলাম সেটা জানতে চেষ্টা করা হয় এই এমসিকিউগুলো দ্বারা। তবে এটাতে যেহেতু এমসিকিউ সেকশন ডি উল্লেখ করা আছে, তার মানে এটা আমাদের জন্য সলভ করা খুবই ইজি হয়ে যাবে। সেকশন ডি থেকে পড়লেই এর অ্যান্সার আমরা পেয়ে যাব। যেমন এমসিকিউ কিন্তু রিডিং এই প্যাসেজের সবথেকে কঠিন অংশ, সবার এমসিকিউতে খুবই প্রবলেম হয়ে থাকে। অ্যান্ড এই ডাবল এমসিকিউ এর সাধারণ এমসিকিউ এর থেকেও বেশি কঠিন, আরও বেশি প্রবলেম হয়ে থাকে। অনেকেই এই এমসিকিউ বাদই দিয়ে দেয়, এগুলো সে সলভ করার চেষ্টাই করে না, কারণ এগুলোর অ্যান্সার খুঁজে বের করতে খুবই কষ্ট হয়। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো এগুলোর অ্যান্সার খুবই সহজে কীভাবে খুঁজে পাওয়া যায় এবং কীভাবে সলভ করা যায়। কারণ এগুলোর অ্যান্সার তো আপনি সরাসরি পাবেন না, এখানে যেটাই থাক এটা কিন্তু সরাসরি প্যাসেজে পাওয়া যাবে না। যেমনটা সাধারণ এমসিকিউতে সরাসরি যে অপশানটা থাকে সেটা দেওয়া থাকে, তবে এই ধরনের ডাবল এমসিকিউতে সেটা দেওয়া থাকবে না, সরাসরি দেওয়া থাকবে না। আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা অ্যান্সার হতে পারে। তো শুরু করা যাক। আমরা সেকশন ডিতে যাব, সেকশন ডি উল্লেখ করা আছে, সো আমরা একবারে সেকশন ডিতে চলে যাব। Here is our section D. There are many similarities between modern stadiums and the ancient amphitheaters intended for games. এখানে বর্তমান মডার্ন স্টেডিয়ামস এবং পুরাতন যুগের অ্যাম্পিথিয়েটার্সের ভিতরে অনেক সিমিলারিটিস আছে, যে এগুলোর মূল উদ্দেশ্য ইন্টেন্ট ছিল কি, গেমস, খেলাধুলার জন্য এগুলো তৈরি করা। বাট সাম অফ দি ফ্লেক্সিবিলিটি ওয়াজ লস্ট অ্যাট দি বিগিনিং অফ 20th century as the stadiums were developed using new products such as steel, reinforced concrete and made use of bright lights for nighttime matches. তবে এই 20 শতকের পরে স্টেডিয়ামগুলো লেস ফ্লেক্সিবল হয়ে গেছে, আর তাদের ফ্লেক্সিবিলিটি কমে গেছে। কী কারণে? স্টিল এবং কংক্রিট ব্যবহার কারণে, রেইনফোর্সড কংক্রিট ব্যবহারের কারণে, এবং রাতে খেলার জন্য লাইট ব্যবহার করা হয়। যেটা আমরা জানি যে এনশিয়েন্ট অ্যাম্পিথিয়েটার, যেমন রোমান কলাসিয়াম, এগুলো খেলাধুলার জন্যই তৈরি করা হয়েছিল। তবে সেগুলোতে কোনো এই স্টিল বা কংক্রিট ইউজ করা হয়নি, সেগুলো পাথর দিয়েছিল, স্টোন মেড। অলসো তাতে কোনো রাতে খেলার জন্য লাইটের ব্যবস্থা ছিল না। তবে এখনকার স্টেডিয়ামগুলোতে কিন্তু এই সকল সুযোগ সুবিধা দেওয়া হয়। Many such stadiums are situated in suburban areas. এর ভিতর বেশিরভাগ স্টেডিয়াম কোন অঞ্চলে অবস্থিত? সাববার্ন মানে উপশহর এলাকায়। পুরোটা শহরও নয় এবং পুরোটা গ্রাম্যও নয়, উপশহর বলা যায়, উপশহর এলাকায়। ডিজাইন ফর স্পোর্টিং ইউজ অনলি অ্যান্ড সারাউন্ডেড বাই পার্কিং লটস। এটা কেন ডিজাইন করা হয়েছে? শুধুমাত্র খেলার জন্য, এবং এগুলো চারপাশে কি থাকে? পার্কিং লটস থাকে। These factors means that they may not be accessible to the general public. এটা এই ফ্যাক্টরগুলো দ্বারা কি বোঝা যায়? যে এগুলো সবার জন্য নয়। যেমন একজন সাধারণ মানুষ কি সেই নিজের শহর ছেড়ে সাববার্নে যে উপশহরে যে কি খেলা করতে যাবে? যাবে না সে। তারপরে
যাদের কার আছে, কার পার্কিংয়ের সিস্টেম আছে, তার মানে যাদের কার আছে তারাই যাবে ওখানে খেলা করতে, খেলা দেখতে। যাদের নেই তারা তো যাবে না, জেনারেল পাবলিকরা তো যাবে না। রিকোয়ার মোর এনার্জি টু রান অ্যান্ড কন্ট্রিবিউট টু আরবান হিট। এই স্টেডিয়ামগুলো পরিচালনা করতে অনেক বেশি পরিমাণ এনার্জি প্রয়োজন হয় এবং কি করে এগুলো হিট প্রডিউস করে, যেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ, আরবান হিট। সো পুরো ডিটা আমরা পড়েছি, সেকশন ডি। এবার আমরা অ্যান্সার করার চেষ্টা করি। এখানে যে নেগেটিভ ফ্যাক্টরের কথা, when comparing 20th century stadiums to ancient amphitheaters, যখন 20th century অ্যাম্পিথিয়েটারকে কাদের সাথে তুলনা করা হয়, 20th century স্টেডিয়ামগুলোকে অ্যাম্পিথিয়েটারের সাথে তুলনা করা হয়, which two factors features do the writer mention? কোন দুইটা ফিচারের কথা বলা রাইটার মেনশন করেছে যেগুলো নেগেটিভ, ভালো সবার জন্য ভালো নয়, খারাপ দুইটা দিক উল্লেখ করেছে। রাইটার দুইটা খারাপ দিক উল্লেখ করেছে, সেটা এখানে খুঁজে বের করতে হবে। দে আর লেস ইম্যাজিনেটিভলি ডিজাইনড। এগুলো খুবই কম ইম্যাজিনেটিভলি, কাল্পনাতীতভাবে ডিজাইন করা হয়েছে। এই ডিজাইন আমরা কি পুরো সেকশন ডিতে এগুলো ডিজাইন সম্পর্কে কিছু পেয়েছি? হ্যাঁ, স্টিল ব্যবহার করা হয়তো আগে, এখন স্টিল ব্যবহার করে এগুলো পেয়েছি, তবে এর ডিজাইন তো আমরা পাইনি। এখানে সরাসরি আমরা দেখতে পাচ্ছি এমন কোনো ওয়ার্ড আমরা পাইনি, সো এটা আমরা বাদ দিতে পারি, এটা ফার্স্টে বাদ। দে আর লেস স্পেসিয়াস। এগুলো কি লেস স্পেসিয়াস, এগুলোর জায়গা যে কম, এগুলো যে এনশিয়েন্ট অ্যাম্পিথিয়েটার্সের থেকে ছোটো এমন কিছু তো বলা নেই। এগুলো লেস স্পেসিয়াস এটাও তো বলা হয়নি, সো এটাও বাদ। দে আর ইন লেস কনভেনিয়েন্ট লোকেশন। এগুলো লেস কনভেনিয়েন্ট লোকেশন, আমরা কিন্তু লোকেশনটা পেয়েছি, সো এটা আমরা বুঝতে পারছি যে এটা আমাদের অ্যান্সার হবে। আমরা লেস কনভেনিয়েন্ট লোকেশনে, এগুলো সাববার্ন এরিয়াতে, সাববার্ন এরিয়া লেস কনভেনিয়েন্ট লোকেশন, যেমনটা আমি বললাম যে এগুলো না শহর না গ্রাম, এগুলো বলা যায় শহরতলি, শহরের একদম লাস্ট প্রান্তে, এগুলো লেস কনভেনিয়েন্ট লোকেশনে অবস্থিত। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, দিস ইজ আওয়ার অ্যান্সার। এবার দে আর লেস ভার্সেটাইল, দে আর লেস ভার্সেটাইল, দিস ইজ আওয়ার অ্যান্সার। এটা কিন্তু এই যে লেস ভার্সেটাইল, এটা যে আমাদের অ্যান্সার, এটা জানার জন্য আমাদের কী করতে হবে? সিনোনিমস পড়তে হবে। সিনোনিমস না জানলে, ওয়ার্ড মিনিং না জানলে, ভোকাবুলারি, এইগুলোর এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য আমাদের সিনোনিমস, ভোকাবুলারি, ওয়ার্ড নলেজ থাকতে হবে। যেমন এই ভার্সেটাইল মানে হলো সবার সাথে খাপ খায়, সব কিছুর সাথে যায়, সেটা হচ্ছে ভার্সেটাইল। এখানে যেমন বলা হয়েছে এটা জেনারেল পাবলিকের জন্য নয়, এই ফিচারগুলো জেনারেল পাবলিক, যেমন পার্কিং লট অনেক দূরে অবস্থিত, এগুলো জেনারেল পাবলিকের জন্য নয়, মানে এগুলো সবার জন্য নয়। লেস ভার্সেটাইল, এখন এই ভার্সেটাইল যদি আপনি মিনিং না জানেন তাহলে কিন্তু এই ডি যে আমাদের অ্যান্সার, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো আমাদের কি করতে হবে? এই ওয়ার্ড নলেজ থাকতে হবে, ভোকাবুলারি পড়তে হবে, সিনোনিমস জানতে হবে। এবং তারপরে আসছে দে আর made of less durable materials. No, they are not made of less durable materials. They are made of steel, concrete. So এখন কিন্তু তারা আরও বেশি উন্নত ধরনের বস্তু দিয়ে তৈরি। আগে শুধুমাত্র স্টোন দিয়ে তৈরি হতো, এখন স্টিল, তারপরে কংক্রিট দিয়ে তৈরি হয়, তার মানে এগুলো ডিউরেবল নয়। সো দিস ইজ নট আওয়ার অ্যান্সার। আর এর ক্ষেত্রে আরেকটা ব্যাপার কি, যে আপনাদের কোশ্চেন এলিমিনেট করতে হবে, যে এইটা যে হতে পারে না, এটা কিন্তু আমরা বুঝতে পারছি এ নাম্বার যে আমাদের অ্যান্সার হতেই পারে না, ডিজাইন নিয়ে কোনো কথা বলাই হয়নি, তার মানে এ নাম্বার আমাদের অ্যান্সার হতেই পারে না। সো এটা আমরা প্রথমেই এলিমিনেট করে দিব। তারপর লেস স্পেসিয়াস, স্পেস নিয়েও কোনো কথা বলা নেই, তার মানে এটাও আমরা এলিমিনেট করতে পারি। এভাবে আমাদের কোশ্চেন এলিমিনেট করতে হবে যাতে আমাদের অ্যান্সারটা চুজ করতে সহজ হয়। সো এবার যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। Next question. Which two advantages of modern stadiums design does the writer mention? Two advantages, বর্তমান মডার্ন স্টেডিয়ামের দুইটা অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে, দুইটা উপকারিতার কথা বলা হবে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তবে এখানে যেহেতু কোনো ইসের কথা বলা হয়নি যে কোন সেকশানে থাকতে পারে, সো আমাদের পুরো
প্যাসেজটাই পড়তে হবে। এখানে একটা সুবিধাজনক ব্যাপার হলো যেহেতু এটা ডি এর অ্যান্সার পেয়েছি, তার মানে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার ডি এর পরে থাকবে। ডি এর পরে যতগুলো প্যারাগ্রাফ আছে সেগুলো পড়লে আমাদের অ্যান্সার পাবো। তবে যদি এমন ডি সেকশন না থাকতো, শুধুমাত্র এই দেখা যাচ্ছে আমাদের ডি সেকশন নেই, শুধুমাত্র এই 25-26 আছে, তাহলে আমাদের পুরো প্যাসেজটাই পড়া লাগতো। আর পুরো প্যাসেজে যেহেতু আরও অনেক কোশ্চেন আছে, আপনারা সেই কোশ্চেনগুলো সলভ করার সময় পুরো প্যাসেজটা তো অবশ্যই পড়বেন। পুরো প্যাসেজটা পড়ার পরে এইটার অ্যান্সার যে কোথায় হতে পারে, কোথায় থাকতে পারে, সেটা আপনারা সহজে বুঝতে পারবেন। সো যেহেতু এখানে অর্ধেক পড়লেই হয়ে যাবে, তাহলে যাওয়া যাক, দুইটা অ্যাডভান্টেজের কথা খোঁজা যাক। D, this is E. So start from E. But many of today's most innovative architectures see scope for the stadium to help improve the city. এখন অনেক আর্কিটেক্টস অনেক প্রকৌশলী ভাবে যে স্টেডিয়ামগুলো কী হবে, শহরকে উন্নত করার কাজে লাগবে। ইমপ্রুভ সিটি অ্যামং দি কারেন্ট স্ট্র্যাটেজিস টু সিম টু বি হ্যাপেনিং পার্টিকুলার সাকসেস। এখানে দুইটা সিমের কথা বলা হয়েছে যেগুলো সাকসেস পাচ্ছে, গ্রহণযোগ্যতা পাচ্ছে। দি স্টেডিয়ামস অ্যাজ এ আরবান হাব। এখন স্টেডিয়ামগুলো কি হচ্ছে, আরবান হাব হিসাবে কাজ করছে। অলসো অ্যান্ড অ্যাজ এ পাওয়ার প্ল্যান্ট, এবং পাওয়ার প্ল্যান্ট হিসাবেও কাজ করছে। এইগুলো কি দুইটা কাজে লাগছে আমাদের, কি কি কাজে? আরবান হাব অ্যান্ড অ্যাজ এ পাওয়ার প্ল্যান্ট, দুইটা কাজ। There's a growing trend for stadiums to be equipped with public spaces and services that serve a function beyond sports, such as hotels, retail outlets, conference centers, restaurants and bars, children playgrounds and green space. এখন যে স্টেডিয়ামগুলো আছে সেগুলো কিন্তু শুধুমাত্র একটা কাজে ব্যবহৃত হচ্ছে না, অনেক ধরনের কাজে ব্যবহৃত হচ্ছে। যেমন এটা স্পোর্ট, খেলাধুলার কাজে, হোটেলস, retail center, conference centers, restaurants, bars, children playground, green space, creating mixed use developments such as the reinforces competences and multifunctionally, making more efficient use of land and helping regenerate urban spaces. সো এটা কি, এই যে সুযোগ সুবিধা সেগুলো কি করছে, ডেভেলপমেন্টের কাজে লাগছে। যেমন মাল্টিফাংশন, এগুলো মাল্টিফাংশন অনেক ধরনের কাজে ব্যবহৃত হচ্ছে। মেকিং মোর এফিশিয়েন্ট ইউজ অফ ল্যান্ড, এগুলো জমি এবং স্পেসের আরও ইফিশিয়েন্ট গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে আরবান স্পেসেস। This opens the space up to families and wide cross section for societies. এগুলো কি করছে, এগুলো ফ্যামিলি এবং ওয়াইড ক্রস সেকশনদের জন্য জায়গা তৈরি করছে, ওপেন স্পেস তাদের জন্য জায়গা। যেমন একটা স্টেডিয়ামে এখন মানুষ কী করতে পারে, বিকেলবেলায় ফ্যামিলি এবং তারা যে অনেক অন্যরা যে সময় কাটাতে পারে, যে এখানে সেটাই বলা হয়েছে, ফ্যামিলিস এবং ক্রস সেকশনে অফ সোসাইটি তাদের জন্য ওপেন স্পেস, এটা জায়গা তৈরি করছে। ইনস্টেড অফ ক্রিয়েটিং অনলি টু স্পোর্টস পিপল অ্যান্ড সাপোর্টার্স। শুধু আগে কী হতো, শুধুমাত্র স্পোর্টস পিপল এবং যারা খেলা দেখবে তাদের জন্য ছিল, তবে এখন কি হচ্ছে, এটা ফ্যামিলির জন্য, ক্রস সেকশন অফ সোসাইটি তাদের জন্য, শুধুমাত্র এই স্পোর্টস পিপল অ্যান্ড সাপোর্টার্সদের জন্য নয়, সবার জন্য। দেয়ার হ্যাভ বিন মেনি এক্সাম্পলস অফ দিস ইন ইউকে। এটার অনেকগুলো উদাহরণ আছে কোথায়, ইউকেতে। দি মিক্সড ইউজ ফ্যাসিলিটিস অ্যাট ওয়েম্বলি অ্যান্ড ওল্ড ট্র্যাফোর্ড হ্যাভ বিকাম এ ব্লু প্রিন্ট ফর মেনি আদার স্টেডিয়ামস ইন দি ওয়ার্ল্ড। এটা হলো আমাদের উদাহরণ। সো যেহেতু এখানে এটা এক্সাম্পল, এটা কিন্তু আপনাদের না পড়লেও চলবে, কারণ এক্সাম্পলের ভিতর তো আমরা আমাদের দুইটা বেনিফিট পাবো না, আমরা বেনিফিট এর ভিতরেই পাবো। সো যেহেতু আমাদের একটা প্যাসেজ পড়েছি, আমরা একবার ম্যাচ করে দেখি। offering improved amenities for the enjoyment of sports event. স্পোর্টস ইভেন্টের ইমপ্রুভমেন্টের জন্য কি কিছু বলা হয়েছে? না, এখন কি করা হয়েছে, আরও মাল্টি ফাংশন করা হয়েছে, শুধুমাত্র স্পোর্টসের জন্য নয়, আরও অন্যদের সুযোগ সুবিধার জন্য বলা হয়েছে। তার মানে আমাদের স্পোর্টস ইভেন্টের এটা আমাদের অ্যান্সার হতেই পারে না। অফারিং ইমপ্রুভড অ্যামিনিটিস ফর এনজয়মেন্ট অফ স্পোর্টস ইভেন্ট, এখন কিন্তু স্পোর্টস ইভেন্টের জন্য ইমপ্রুভমেন্টের কথা বলা হয়নি। Bringing community life back into city environment, this is our answer. Why? এখানে বলা হয়েছে যে ব্রিঙ্গিং কমিউনিটি লাইফ, যে
সামাজিক জীবন সেটা সিটি এনভায়রনমেন্টে শহরের জীবনে ফেরত আনা হচ্ছে, শহরের জলবায়ুতে ফেরত আনা হচ্ছে, শহরের পরিবেশে যে সামাজিক জীবন সেটা ফেরত আনা হচ্ছে। কীভাবে? আগে স্টেডিয়াম শুধুমাত্র স্পোর্টস পিপল এবং সাপোর্টারদের জন্য ছিল, এখন ফ্যামিলি যে সেখানে সময় কাটাতে পারছে, এখানে বার্স, রিটেল সেন্টার, রেস্টুরেন্টস অনেক কিছু আছে, সেজন্য এখানে ফ্যামিলি যেতে পারছে, বাচ্চারা যে প্লেগ্রাউন্ড আছে, তারপরে সবার জন্য এটা একটা ওপেন স্পেস ক্রিয়েট করছে, তার মানে এটা কমিউনিটি লাইফ ব্যাক আনছে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এবার ফ্যাসিলিটেটিং রিসার্চ ইনটু সোলার অ্যান্ড উইন্ড এনার্জি। এখানে কি সোলার অ্যান্ড উইন্ড এনার্জি নিয়ে কোনো কথা বলা হয়েছে? না, বলা হয়নি, তবে নেক্সট প্যাসেজে বলা হতে পারে। এগুলো আমরা আপাতত মার্ক করে রাখছি, এগুলো আমাদের অ্যান্সার না, সেজন্য মার্ক করে রাখছি, কারণ এখনও পর্যন্ত এটা আমরা পাইনি, পেতে পারি, এটা আমাদের অ্যান্সার হতে পারে। enabling local residents to reduce their consumption of electricity। এখনও কিন্তু বলা হয়নি যে লোকাল রেসিডেন্টরা যে ইলেকট্রিসিটি কনজামশন কমে যাচ্ছে, তাদের ইলেকট্রিসিটি কনজামশন যে রিডিউস হচ্ছে সেটা বলা হয়নি, সো এটাও আমাদের এখনকার অ্যান্সার নয়। প্রোভাইডিং এ সুইটেবল সাইট ফর দি ইনস্টলেশন অফ রিনিউয়েবল পাওয়ার জেনারেটর। এখানে পাওয়ার জেনারেটর নিয়েও কিছু বলা হয়নি, তার মানে এটাও আমাদের অ্যান্সার নয়। এবার আবার প্যাসেজে চলে যাওয়া যাক। এবার আমরা যেহেতু ই প্যাসেজে একটা অ্যান্সার পেয়েছি আর বাকিটা পাইনি, তার মানে আমরা ই এর পরে এফ প্যাসেজ পড়ব। দি ফেনোমেনন অফ স্টেডিয়ামস অ্যাজ পাওয়ার স্টেশন হ্যাজ রাইজেন। এখানে কিন্তু পাওয়ার স্টেশন চলে এসেছে, তার মানে আমাদের অ্যান্সার সি হতে পারে, পাওয়ার স্টেশন has arisen from the idea that energy problems can be overcome by integrating interconnected buildings by means of smart grid, which is an electricity supply network that uses digital communications technology to detect and react to local changes in use। এখানে এই স্টেডিয়ামগুলোকে কী করা হবে, পাওয়ার স্টেশন হিসাবে ব্যবহার করা হতে পারে। হ্যাজ রাইজেন দ্যাট এনার্জি প্রবলেমস ক্যান ওভারকাম। এগুলোর এনার্জি প্রবলেমগুলো সলভ করা যাবে, সমাধান করা যাবে কীভাবে? ইন্টারকানেক্টেড বিল্ডিংস, একটা প্রত্যেক বিল্ডিংগুলো একে অপরের সাথে সংযুক্ত করে, বাই মিনস অফ স্মার্ট গ্রিড, এগুলো একে অপরের সাথে সংযুক্ত করে ইন্টারকানেক্টেড বিল্ডিংসগুলো কী তৈরি করবে? একটা স্মার্ট গ্রিড তৈরি করবে। বিদ্যুতে যেমন ন্যাশনাল গ্রিড, লোকাল গ্রিড, যেমন একটা স্মার্ট গ্রিড তৈরি করবে। হুইচ ইজ অ্যান ইলেকট্রিসিটি সাপ্লাই নেটওয়ার্ক। এটা কী হবে? একটা ইলেকট্রিসিটি সাপ্লাই নেটওয়ার্ক হবে that uses digital connections technology to detect and react local changes in use। এটা কি করবে? ডিজিটাল কমিউনিকেশন টেকনোলজি, এটা হবে একটা ডিজিটাল কমিউনিকেশন টেকনোলজি টু ডিটেক্ট, কি ডিটেক্ট করার জন্য? অ্যান্ড রিয়্যাক্ট টু লোকাল চেঞ্জেস ইন ইউজ, লোকাল চেঞ্জেসকে ডিটেক্ট এবং এর উপর রিয়্যাক্ট করার জন্য, উইদাউট সিগনিফিক্যান্ট এনার্জি লস। এতে কিন্তু এনার্জি লস হবে না, উইদাউট সিগনিফিক্যান্ট এনার্জি লস। স্টেডিয়ামস আর আইডিয়াল ফর দি পারপাসেস। এই সকল কাজের জন্য কোনটা আইডিয়াল? সেটা হলো স্টেডিয়ামস। স্টেডিয়ামস আর আইডিয়াল ফর দিস পারপাসেস। এই সকল কাজ ইন্টারকানেক্টেড বিল্ডিংস, স্মার্ট গ্রিড, লোকাল চেঞ্জে রিয়্যাক্ট করার জন্য, উইদাউট সিগনিফিক্যান্ট, এগুলো সবগুলোর জন্য আইডিয়াল, সবচেয়ে ভালো অবস্থান কোনটা? একটা স্টেডিয়াম ফর দিস পারপাসেস, বিকজ দেয়ার ক্যানোপিস হ্যাভ এ লার্জ সারফেস এরিয়া অফ ফিটিং photovoltaic panels and rise high enough to make use of micro wind turbines। এগুলোর কেন একটা স্টেডিয়াম গুরুত্বপূর্ণ হতে পারে পাওয়ার তৈরির জন্য? বিকজ দেয়ার ক্যানোপিস হ্যাভ এ লার্জ সারফেস এরিয়া ফর ফিটিং ফটোভলটিক প্যানেলস। এগুলোর উপরে ফটোভলটিক প্যানেলস হলো সোলার প্যানেলের মতোই অন্য একটা ব্যবস্থা। ফটোভলটিক প্যানেল যেমন সোলার প্যানেল সান রে ক্যাচ করে, ফটোভলটিক প্যানেল হচ্ছে গিয়ে যে এটা ডিফারেন্ট টাইপ অফ এনার্জি প্যানেল। অ্যান্ড রাইজ ইনাফ, এবং এগুলোকে আরও উঁচু করা যাবে কিসের জন্য? টু মেক ইউজ অফ মাইক্রো উইন্ড টারবাইন্স। এগুলোতে মাইক্রো উইন্ড টারবাইন বসিয়ে এগুলো আরও কাজে লাগানো যাবে। শুধুমাত্র যে এগুলোর উপরে ফটোভলটিক প্যানেলস বসিয়ে এনার্জি তৈরি করা যাবে তা নয়, এগুলোর উপরে মাইক্রো উইন্ড টারবাইন বসেও এনার্জি তৈরি করা যাবে। এখন আপনারা কি জানেন এই ক্যানোপিসটা কি? ক্যানোপিস হলো যে স্টেডিয়ামের উপরে যেগুলো দিয়ে ঢেকে দেওয়া হয়, স্টেডিয়ামটাকে যেটা দিয়ে ঢেকে দেওয়া হয় সেটা হলো ক্যানোপিস। সো আমি কিন্তু এটার অ্যান্সার পেয়েছি। কিভাবে পেয়েছি? এটা কি করছে? লার্জ সারফেস এরিয়া
for photovoltaic panels and high enough to wind turbines. সো যেহেতু আমরা অ্যান্সার পেয়েছি সেহেতু আমাদের আর দেখার দরকার নেই, আমরা সরাসরি চলে যাই। এখানে অফারিং ইমপ্রুভড এটা হতেই এখানে এনার্জি নিয়ে কথা বলা হয়েছে, সো আমরা এনার্জিটা দেখব। সোলার উইন্ড এনার্জি সলিউশন ফ্যাসিলিটেটিং রিসার্চ ইনটু, এখানে কিন্তু এনার্জি সোলার অ্যান্ড উইন্ড এনার্জি নিয়ে কথা আছে, তবে এটা নিয়ে যে রিসার্চ করা হবে সেটা কিন্তু বলা হয়নি। এটা নিয়ে কোনো রিসার্চ করা হবে এমন কিছু নাই, সো এটা আমাদের অ্যান্সার হতে পারে না। enabling local residents to reduce their consumptions of ইলেকট্রিসিটি, হ্যাঁ লোকাল রেসিডেন্টসরা যে ইলেকট্রিসিটি রিডিউস, তাদের কনজামশন রিডিউস করার ব্যাপারে রিয়্যাক্ট বা এমন কিছু বলা হয়েছে, তবে এদের যে ইনেবল করা হবে, এদের যে আর করতে দেওয়া হবে না এনার্জি কনজামশন, এটার ইনেবল করা হবে এমন কিছু বলার নেই। লাস্ট ওয়ান, প্রোভাইডিং অ্যান্ড সুইটেবল সাইট ফর দি ইনস্টলেশন অফ রিনিউয়েবল পাওয়ার জেনারেটরস। এখানে রিনিউয়েবল পাওয়ার জেনারেটরস কোনটা? মাইক্রো উইন্ড সিস্টেম অ্যান্ড ফটো, আরেকটা যে প্যানেল বসানোর কথা সেটা হচ্ছে গিয়ে রিনিউয়েবল এনার্জির আরেকটা সোর্স। সো এখানে দুইটা রিনিউয়েবল এনার্জি বসানোর ব্যবস্থা হতে পারে, প্রোভাইডিং এ সুইটেবল সাইট। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, প্রোভাইডিং এ সুইটেবল সাইট ফর দি ইনস্টলেশন অফ রিনিউয়েবল পাওয়ার জেনারেটরস। রিনিউয়েবল পাওয়ার জেনারেটর বসানোর জন্য উপযুক্ত জায়গা পাওয়া যাবে কোথায়? স্টেডিয়ামে। সো দিস ইজ অ্যান অ্যাডভান্টেজেস, এটা একটা অ্যাডভান্টেজ। These are our answer B and E. যেহেতু আমরা দুইটা কোশ্চেন সলভ করেছি, আমরা আরেকটা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন সলভ করি। এই দুইটা কিন্তু একটা প্যাসেজে ছিল, আমরা আরেকটা প্যাসেজের আরও একটা কোশ্চেন সলভ করি। এখানে আমাদের এই কোশ্চেনটা কিন্তু অনেকটা আলাদা ওটার থেকে, সেজন্য এটাতে আমাদের কী করতে হবে? কিওয়ার্ড লাগাতে হবে, যেহেতু এটা আলাদা। কেন আলাদা? এখানে কোশ্চেনটা দেখলে আপনারা আলাদাটা বুঝতে পারবেন। আমার দুইটা কোশ্চেন সলভ করার কারণ হলো যে প্রত্যেকটা কোশ্চেন সলভ করার নিয়ম কিন্তু এক নয়, প্রত্যেকটার কিছুটা আলাদা হতে পারে। এটার আলাদা, ওই দুইটার আলাদা ছিল। এটার কিভাবে সলভ করব সেটা আমি দেখাই দিই। এখানে যেমন বলা হয়েছে, হুইচ টু স্টেটমেন্টস মেড অ্যাবাউট রাউন্ড টেবিল অ্যান্ড সুইটেবল পাম অয়েল RSPO। এখানে কোন দুইটা স্টেটমেন্ট এই রাউন্ড টেবিল অ্যান্ড সুইটেবল পাম অয়েল RSPO এর ব্যাপারে বলা হয়েছে? কোন দুইটা স্টেটমেন্ট সত্য? সো এখানে আমাদের কিওয়ার্ড দেখাতে হবে, রাউন্ড টেবিল সুইটেবল পাম অয়েল RSPO। এতগুলো দাগানোর দরকার ছিল না, তারপর আমি দাগাই RSPO, রাউন্ড টেবিল, সুইটেবল পাম। এইগুলো দেখে আমরা আমাদের অ্যান্সার খুঁজে বের করবো। যেহেতু এই কথাগুলো কিন্তু অনেকগুলো প্যাসেজে থাকতে পারে, পুরো একটা বড় প্যাসেজ, অনেকগুলো প্যাসেজে থাকতে পারে এই কথাটা, সেজন্য আমি তিনটা কিওয়ার্ড দেখালাম। যাওয়া যাক প্যাসেজে। হিয়ার পাম অয়েল, বাট আমার সাথে আপনারাও এটা খুঁজবেন যে এখানে আছে কিনা। আমরা ফার্স্ট প্যাসেজে পাইনি, সেকেন্ড প্যাসেজ জেনারেটিং পাম অয়েল, সব জায়গায় কিন্তু পাম অয়েলটা খুঁজে পাচ্ছি, তবে সুইটেবল অ্যান্ড রিনিউয়েবল RSPO এগুলো এখনও পাইনি। আপনারা এগুলো যে আমরা কিন্তু ওয়ার্ডগুলো সবই আমরা দেখতে পাচ্ছি, সহজে আমরা চোখ দিয়ে, আমাদের পুরোটা বিশ্লেষণ করে পড়ার দরকার নেই, আমরা সহজে চোখ দিয়ে দেখেই বুঝতে পারছি এর ভিতরে আমাদের সেই কিওয়ার্ডগুলো আছে কিনা। এগেইন পাম অয়েল, আরেকটা ব্যাপার হলো, যেহেতু ওখানে দুইটা ব্র্যাকেটের ভিতরে একটা RSPO একটা সংক্ষিপ্ত ওয়ার্ড আছে, সো ওই ব্র্যাকেট দেখলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে এর ভিতরে থাকতে পারে, যেহেতু এখানে নাই, এটা বাদ। বয়কট মুভমেন্ট, লো ইনকাম পিপল, এখানেও নাই। সানফ্লাওয়ার, প্রফিটেবল, ইকোলজিক্যাল বেনিফিট, কম্পিটিটর, crops, carbon, Shankar explains, terrible, what's happening? No. Here, round table, sustainable palm oil, RSPO,
পুরোটাই কিন্তু আমরা একসাথে পেয়ে গেছি। তার মানে আমাদের এই প্যাসেজটা পুরোটা ভালোভাবে পড়তে হবে। দ্য ইন্ডাস্ট্রি ইজ রেগুলেটেড বাই এ পিপল কল্ড রাউন্ড টেবল সাস্টেইনেবল পাম অয়েল RSPO। এই পুরো ইন্ডাস্ট্রিটা কিসের ইন্ডাস্ট্রি? হয়তো পাম অয়েল ইন্ডাস্ট্রি হতে পারে, আমরা যেহেতু পুরোটা পড়িনি আমাদের পড়ার দরকারও নাই। পাম অয়েল ইন্ডাস্ট্রি তাদের কি কারা নিয়ন্ত্রণ করে? যারা নিয়ন্ত্রণ করে তাদের নাম হলো রাউন্ড টেবিল অন সাস্টেইনেবল পাম অয়েল RSPO কনসিস্টিং অফ পাম গ্রোয়ার্স। এগুলোর ভেতরে কারা থাকে? এই গ্রুপের সদস্য কারা? পাম অয়েল গ্রোয়ার্স, রিটেইলার্স, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইন আদার ইন্টারেস্টেড পার্টিস, এবং আরও অন্য কোনো পার্টি থাকতে পারে। ওভার দি ফার্স্ট ডিকেডস অর সো, কয়েক দশক ধরে an agreement has gradually been reached, একটি এগ্রিমেন্টে পৌঁছানো হয়েছে, একটি এগ্রিমেন্ট তৈরি করা হয়েছে regarding standards the palm oil producers of that producers of palm oil have to meet in order for their products to be regarded as officially sustainable। এখানে এই কয়েক দশক ধরে একটি এগ্রিমেন্ট করা হয়েছে যেটাতে কি বলা হয়েছে, স্ট্যান্ডার্ড প্রডিউসারদের এখানে অফিসিয়ালি সুইটেবল হতে হবে। তাদের তৈরিকৃত প্রডিউসকৃত পাম অয়েলটা কী করতে হবে? মিট ইন অর্ডার টু প্রোডাক্ট, তাদের প্রোডাক্ট হিসেবে লঞ্চ করতে হলে কী করতে হবে? স্ট্যান্ডার্ড অফিসিয়ালি সুইটেবল হতে হবে। এটা হয়তো এই গ্রুপটা অফিসিয়ালি সুইটেবলে সার্টিফাইড করবে। দি RSPO ইনসিস্ট আপন নো ভার্জিন ফরেস্ট ক্লিনিং। এই RSPO কিসের উপর জোর দেয়? ইনসিস্ট আপন নো ভার্জিন ফরেস্ট ক্লিনিং। কোনো বন বা একটি সুশৃঙ্খল বনকে পরিষ্কার করা যাবে না, কেটে ফেলা যাবে না, বন নষ্ট করা যাবে না। ট্রান্সপারেন্সি অ্যান্ড রেগুলার অ্যাসেসমেন্ট অফ কার্বন স্টকস। ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, একটি ব্যাপারে স্বচ্ছতা, এটাতে আপনারা বুঝতে পারেন স্বচ্ছতা বলতে কী বোঝায়, যে কোনো এই পুরো সিস্টেমটার ভেতরে এদের ভালো থাকতে হবে, সৎ থাকতে হবে। সো এটাই ট্রান্সপারেন্সি। রেগুলার অ্যাসেসমেন্ট অফ কার্বন স্টকের রেগুলার চেক করতে হবে, খোঁজ রাখতে হবে, এটাই। অ্যামং আদার ক্রাইটেরিয়া, আরও এই অন্য সকল ক্রাইটেরিয়ার ভিতরে এগুলো প্রধান, এগুলোর উপরে বেশি জোর দেওয়া হয়, ইনসিস্ট করা হয়। অনলি ওয়ান্স দিস রিকোয়ারমেন্টস আর ফুললি স্যাটিসফাইড ইজ দি অয়েল অ্যালাউড টু বি সোল্ড অ্যাজ সার্টিফাইড সাস্টেনেবল অয়েল CSPO। যখন এই সকল ব্যাপার মেনে চলে কেউ, তখনই কোনো অয়েলকে সাস্টেনেবল সার্টিফাইড করা হয় এবং বিক্রি করতে দেওয়া হয়। যেমনটা আগে বললাম যে হয়তো এরাই সার্টিফাইড করে। রিসেন্ট ফিগার্স শোজ দ্যাট RSPO নাও সার্টিফাইজ অ্যারাউন্ড 12 মিলিয়ন টনস অফ পাম অয়েল অ্যানুয়ালি। এই RSPO এখন প্রতি বছর 12 মিলিয়ন টন পাম অয়েল বিক্রি করে বা সার্টিফাইড করে, ইকুইভ্যালেন্ট টু রাফলি 21% অফ ওয়ার্ল্ডস টোটাল পাম অয়েল প্রোডাকশন। এটা 21% পাম অয়েলের, পৃথিবীতে যতখানি পাম অয়েল বিক্রি হয় তার ভিতরে 21% কারা সার্টিফাইড করে? RSPO। এবার আমরা চলে যাই কোশ্চেনে, যেহেতু আমরা একটা প্যাসেজ পড়ে ফেলেছি। Its membership has grown steadily over the courses of last decade। এটার মেম্বার সংখ্যা যে বেড়ে গেছে, এমন এটার লাস্ট ডিকেডস কথাটা আছে, তবে এর মেম্বার যে সব বেড়ে গেছে এমন কোনো কথা নাই। সো এটা আমাদের অ্যান্সার হতে পারে না। ইটস মেম্বারশিপ, এটা আমাদের অ্যান্সার হতে পারে না। It demands that certified producers be open and honest about practices। এটার দাবি কি? সার্টিফাইড প্রডিউসার, যারা এর প্রডিউসার, তাদেরকে কি হতে হবে? ওপেন অ্যান্ড অনেস্ট। আমরা কিন্তু ওখানে পড়েছি কি হতে হবে? ট্রান্সপারেন্সি রাখতে হবে, সৎ হতে হবে, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। সো বি ইজ আওয়ার অ্যান্সার। It demands that certified producers be open and honest about their practices। তাদেরকে এই সকল কাজের জন্য কি হতে হবে? ওপেন অ্যান্ড অনেস্ট। নেক্সট কোয়েশ্চেন। It took several years to establish its set of criteria for sustainable palm oil certification। এটার অনেক বছর সময় লেগেছে কি করার জন্য? পাম অয়েল সার্টিফিকেশন, এই সাস্টেনেবল অয়েল, এই সকল বিষয় তৈরি করার জন্য। আমরা কিন্তু প্যাসেজে পড়েছি এই এগ্রিমেন্টটা করতে কি হয়েছে, লাস্ট কয়েকটা ডিকেড ধরে
এই ব্যবস্থাটা করা হয়েছে। যেমন এখানে ওভার দি লাস্ট ডিকেড এগ্রিমেন্ট হ্যাজ গ্র্যাজুয়ালি বিন রিচড রিগার্ডিং, এই এগ্রিমেন্টটা তৈরি করতে কি করা হয়েছে, কয়েকটা শতক ধরে এই কাজটা করা হয়েছে। সো সেভারাল ইয়ার্স টু এস্টাবলিশ, এটা প্রতিষ্ঠিত করতে সেভারাল ইয়ার্স, অনেকগুলো বছর লেগেছে। সো উই ক্যান কনসিডার ইট অ্যাজ আওয়ার নেক্সট অ্যান্সার। অ্যান্ড আমাদের তারপর আমরা সি এবং ডিটা দেখব। Its regulations regarding sustainables are strict than this governing other industries. এখানে governing other industries নিয়ে তো কোনো কথা বলা হয়নি, সো এটা আমাদের অ্যান্সার হতেই পারে না। It was formed at the request of environmentalists. এখানে এনভায়রনমেন্টালিস্টরা কি রিকোয়েস্ট করেছিল? এনভায়রনমেন্টালিস্টদের কোনো কথা বলা হয়েছে? নো। সো এখানে বি এবং সি হলো আমাদের অ্যান্সার। সো আপনারা যদি এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের আলাদা আলাদা ধরনের সলভ করেন, আমি যেভাবে বললাম এভাবে চেষ্টা করে দেখেন, আপনারা অবশ্যই আগের থেকে ভালো স্কোর করবেন। সো like and subscribe to my channel and press the bell icon for notifications.